হ্যালো স্টুডেন্ট, তোমাদের এখন ক্লাস 12 অর্থাৎ দ্বাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞানের ক্লাস আছে। আজ থেকে তোমাদের আমি 6 নম্বর অধ্যায়টা পড়ানো শুরু করব। 6 নম্বর অধ্যায় থেকে তোমাদের যে সাজেশান দিয়েছিলাম সেই সাজেশানের প্রথম প্রশ্নটা আজকের ক্লাসে আমি আলোচনা করব। প্রশ্নটা তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ। এক কক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে এবং বিপক্ষে যুক্তি দাও। এই প্রশ্নটা তোমরা যারা 2023-এ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। প্রতিবারের মতো আজকের ক্লাসেও আমি তোমাদের প্রথমে কনসেপ্টটাকে বুঝিয়ে দেব, অর্থাৎ এই এক কক্ষ এবং দ্বিকক্ষ এই ব্যাপারটা কি সেটাকে প্রথমে বুঝিয়ে দেব, তারপরে নোটটা আলোচনা করব। তার আগে বলে রাখি যে তোমাদের কতটা পড়া হয়েছে। তোমাদের পড়া হয়েছে, দেখো আমি এখানে ছোট্ট করে লিখছি, তোমাদের 1 নম্বর অধ্যায় কমপ্লিট হয়ে গেছে, 2 নম্বর অধ্যায় কমপ্লিট হয়ে গেছে, 3 নম্বর অধ্যায় কমপ্লিট হয়ে গেছে, আর 5 নম্বর অধ্যায় কমপ্লিট হয়ে গেছে। এই দুটো নিয়ে মক টেস্ট আমাদের 1 হয়েছিল, এই দুটো অধ্যায় নিয়ে মক টেস্ট 2 হয়েছিল। এবারে 3 নম্বর যে মক টেস্ট নেব তার জন্য 6 নম্বর এবং 4 নম্বর অধ্যায়টা তোমাদের আমি কিন্তু পড়াবো। আশা করি এই ব্যাপারটা তোমরা পরিষ্কার বুঝতে পারলে। এবারে আজকের টপিকে যাওয়ার আগে আরও একবার বলে রাখি যে যারা এখনও ভাবছো রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটায় ভালো নম্বর পেতে হবে এবং ঠিকঠাক গাইড পাচ্ছ না, তোমরা এই নম্বরটায় যোগাযোগ করে অনলাইন কোচিং ক্লাস চলছে, অ্যাডমিশান নিতে পারো। সেখানে তোমাদের সমস্ত রকম স্টাডি মেটেরিয়াল দিয়ে দেওয়া হবে, সমস্ত বিষয়টা পরিষ্কার তোমাদের সামনে বুঝিয়ে দেওয়া হবে যাতে তোমাদের সমস্যা না হয়। আর এই নম্বরে যোগাযোগ করে তোমরা অ্যাডমিশান নিতে পারো। বহু ছাত্রছাত্রী অলরেডি ক্লাসটা কিন্তু করছে। যাই হোক, এবারে আসি আজকের টপিকে। প্রথমেই আমাদের জানা দরকার যে রাষ্ট্রের, এই যে আমরা রাষ্ট্রবিজ্ঞান পড়ছি, এই রাষ্ট্রবিজ্ঞানের একটা গুরুত্বপূর্ণ বিষয় কি রাষ্ট্র সম্পর্কে জানা। আর এই রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে কি আইন তৈরি করা। এই রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কাজ আইন তৈরি করা। এই আইন তৈরি করার জন্য বিভিন্ন রাষ্ট্রে আইনসভা আছে। কি বললাম? আইন তৈরি করার জন্য বিভিন্ন রাষ্ট্রে আইনসভা আছে। আর এই আইনসভা কোনো কোনো রাষ্ট্রে এক কক্ষ বিশিষ্ট হতে পারে, কোনো কোনো রাষ্ট্রে দ্বিকক্ষ বিশিষ্ট হতে পারে। এক কক্ষ মানে আইনসভার একটাই মাত্র কক্ষ থাকবে, দুটো কক্ষ থাকবে না। দ্বিকক্ষ মানে দুটো কক্ষ থাকবে, যেমন আমাদের ভারতে আছে দুটো কক্ষ। আমাদের ভারতে আইনসভার জানো তোমরা দুটো কক্ষ, উচ্চ কক্ষের নাম রাজ্যসভা, নিম্ন কক্ষের নাম লোকসভা। ঠিক তেমনই চীনে আইনসভার একটা কক্ষ আছে, গণকংগ্রেস। ঠিক আছে, আইনসভার নাম। তাহলে বুঝতেই পারছো যে আইনসভার যেখানে একটা কক্ষ আছে সেটাকে এক কক্ষ বিশিষ্ট আইনসভা। যেসব রাষ্ট্রে আইনসভা দুটো কক্ষ আছে তাকে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা বলা হয়। আজকে আমাদের টপিক এই এক কক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে যুক্তি এবং বিপক্ষে যুক্তি। পক্ষে মানে যারা বলেছে এক কক্ষ বিশিষ্ট আইনসভাটা ভালো, তারা কারা? তারা দেখো, আমি এখানে তোমাদের নামটা লিখেছি। দেখো, আবেসিয়ে, ল্যাস্কি, এনারা বলেছেন এক কক্ষ বিশিষ্ট আইনসভা ভালো। কেন ভালো বলেছে? তাদের কিছু যুক্তি আছে। সেখানে দেখো আমি ছোট্ট ছোট্ট কিওয়ার্ডের সাহায্যে অর্থাৎ বিষয়বস্তুটাকে ছোট্ট করে এখানে বুঝাবার চেষ্টা করেছি। গণতান্ত্রিক আদর্শ বজায় থাকে। প্রথম পয়েন্ট আমি কি লিখেছি? গণতান্ত্রিক আদর্শ বজায় থাকে। মানেটা কি? আইনসভার যদি একটা কক্ষ থাকে তাহলে জনগণ ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচন করে, অর্থাৎ আইনসভার সদস্যরা জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়, ডাইরেক্ট ভোটের মাধ্যমে নির্বাচিত হয়। তাই এখানে গণতান্ত্রিক আদর্শ কি বজায় থাকছে। 2 নম্বর, দায়িত্ব এড়িয়ে যেতে পারে না। আইনসভার যদি একটা কক্ষ থাকে না, সে দায়িত্ব এড়িয়ে যেতে পারবে না, কারণ সে ভালো করুক বা খারাপ করুক সব দায়িত্বই তার। এখানে দায়িত্ব এড়িয়ে যাবার কোনো বিষয়টাই থাকছে না। বুঝতে পারলে? যেখানে দুজন যদি থাকে তাহলে এ ওর ঘাড়ে দোষ চাপাবে, ও ওর ঘাড়ে দোষ চাপাবে, দায়িত্বটা এড়িয়ে যেতে পারে। কিন্তু একটা কক্ষ থাকলে দায়িত্ব এড়াতে পারবে না। নেক্সট, বিল পাসে বিলম্ব হয় না। আইনসভার প্রধান কাজ কি? আইন তৈরি করা। আইন তৈরির আগে কি হয়? আইনের খসড়া অর্থাৎ বিল তৈরি করতে হয়, সেই বিলটা আইনসভায় পাস করাতে হবে। সেখানে দুটো কক্ষ থাকলে কি হবে? বিলম্ব হবে, সময় লাগবে। একটা কক্ষ থাকলে বিলম্ব হয় না। আর নেক্সট পয়েন্ট, কম টাকা খরচ, কম টাকা লাগে। কম টাকা লাগে মানে কি? আইনসভার একটা কক্ষ থাকলে সেখানে সদস্য, ধরো আইনসভার 100টা সদস্য আছে, একটা কক্ষে 100টা সদস্য আছে, আরেকটা কক্ষে
50টাই ধরো সদস্য আছে, তাহলে কতজন? 100 আর 50, 150 জনকে পয়সা দিতে হচ্ছে, বেশি টাকা লাগবে। আইনসভার একটা কক্ষ থাকলে কি টাকা কম লাগবে। বুঝতে পারলে ব্যাপারটা? এবার তোমরা নোটে দেখে নেবে। এবারে যারা বলছে যে আইনসভার দুটো কক্ষ থাকা ভালো, অর্থাৎ যারা বলছে আইনসভার এই বিপক্ষে যুক্তি দিচ্ছে যে একটা কক্ষের বিপক্ষে যুক্তি, বিপক্ষে মানে কি, তারা চাইছে দুটো কক্ষ থাকুক, তাদের যুক্তি কি দেখো। তারা কারা? যারা বলছে লর্ড ব্রাইস, মিল, হেনরি মেইন, এরা কি বলছে? আইনসভার এক কক্ষ বিশিষ্ট হওয়া ভালো নয়। কেন ভালো নয়? তারা এক কক্ষ বিশিষ্ট সমালোচনা করছে। কেন করছে? তাদের যুক্তি কি? স্বেচ্ছাচারী হয়ে যেতে পারে। বলছে আইনসভার যদি একটা কক্ষ থাকে তাহলে তাকে তো আর বাধা দেওয়ার কেউ থাকবে না, সে একাই হিরো, অর্থাৎ যা খুশি তাই করবে। এই জন্য সে স্বেচ্ছাচারী হয়ে যেতে কিন্তু পারে। তাই আইনসভার একটা কক্ষ থাকা মোটেও ভালো নয়, দুটো কক্ষ থাকা দরকার। এদের যুক্তি ভুল ধরানো। বলছে আইনসভার যদি একটা কক্ষ থাকে, সেখানে যদি তারা কিছু ভুল করে, কোনো বিলে ভুল করে, জনস্বার্থে আইন পাস করছে, সেই আইনটাই যদি জনগণের ক্ষতি করে, তাহলে কিন্তু সেটা সমস্যা হবে। যদি দুটো কক্ষ থাকে ভুল ধরিয়ে দিতে পারবে। এই জন্য বলছে তারা কি দুটো কক্ষ থাকা দরকার, কারণ তারা ভুল ধরাবে। তারপরে কি জ্ঞানীগুণী ব্যক্তিদের স্থান। আইনসভায় দ্বিতীয় কক্ষে তো সাধারণত মানে প্রত্যক্ষ নির্বাচন, অর্থাৎ ডাইরেক্ট জনগণের মাধ্যমে নির্বাচন হয় না, সেই জন্য এখানে জ্ঞানীগুণী ব্যক্তিদের স্থান দেওয়া যায়। আর জ্ঞানীগুণী ব্যক্তিরা প্রত্যক্ষ নির্বাচনে অংশ নিতে চায় না, কারণ তোমরা দেখছো নির্বাচনে অনেক রকম সমস্যা হয়, ঠিক আছে? এই কারণে জ্ঞানীগুণী ব্যক্তিদের এখানে স্থান দেওয়া যায়। জনমতের প্রতিফলন হয়। দুটো যদি কক্ষ থাকে জনমতের কি হবে? প্রতিফলন হবে। অর্থাৎ একটা কক্ষে একটা বিল নিয়ে আসা হলো, সেই বিলটা হয়তো ভালো নয়, আলোচনা হবে, রাস্তাঘাটে চারদিকে আলোচনা হবে যে এই বিলটা জনগণের স্বার্থে নয়, তখন সেই আলোচনাটা পার্লামেন্টের দ্বিতীয় কক্ষে গিয়ে পড়বে। তখন পার্লামেন্টের দ্বিতীয় কক্ষ যদি দুটো কক্ষ থেকে থাকে, সে পার্লামেন্টে আলোচনা হবে। আর দ্বিতীয় কক্ষে যদি আলোচনা হয়ে যায় যে এটা ভালো নয়, তাহলে বিলটা বাতিলও হয়ে যেতে পারে। এইভাবে বলছে জনমতের পূর্ণ প্রতিফলন কিন্তু হয়। তাহলে আশা করি তোমরা টপিকটা বুঝতে পারলে যে রাষ্ট্রের কাজ হচ্ছে কি, গুরুত্বপূর্ণ কাজ আইন তৈরি করা। আইন তৈরি করার জন্য আইনসভা থাকে। এই আইনসভা কোনো কোনো রাষ্ট্রে এক কক্ষ বিশিষ্ট, কোনো কোনো রাষ্ট্রে দ্বিকক্ষ বিশিষ্ট হয়। আমাদের আজকের টপিক ছিল যে আইনসভার এক কক্ষ বিশিষ্ট হলে কতটা ভালো কতটা খারাপ, অর্থাৎ পক্ষে যুক্তি বিপক্ষে যুক্তি আলোচনা করলাম। এবারে তোমরা নোটটা দেখে নেবে। আর কোনো আগ্রহী ছাত্রছাত্রী থাকলে সেক্ষেত্রে তোমরা পিডিএফ আরে সমস্ত পাবে, পার্সোনাল গাইড পাবে, একদম একধার থেকে মানে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার কাছে আর কি রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা শেষ করতে পারবে। তাহলে তোমাদের এই নম্বরটায় যোগাযোগ করতে হবে। অনলাইন কোচিং ক্লাস চলছে, সপ্তাহে এই ধরনের ক্লাস দুটো করে হয়ে থাকে। তার জন্য তোমাদের কিন্তু 200 টাকা করে ফিস নেওয়া হয় মাসে, ঠিক আছে? আর তোমরা তো ক্লাস দেখছো যে মক টেস্টের আরে ব্যবস্থা থাকে, ঠিক আছে? এই সমস্ত কিছু ব্যাপারটা কিন্তু তোমরা বুঝছো আস্তে আস্তে। চলো তোমরা তাহলে এবার নোটটা দেখে নাও। এবারে তোমরা নোটটা বুঝে নাও। প্রশ্নটা কি ছিল? এক কক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে এবং বিপক্ষে যুক্তি দাও। প্রথমে তোমরা ভূমিকা মতো একটু লিখবে, যেখানে তোমাদের লিখতে হবে যে রাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হলো আইন তৈরি করা। আইন তৈরি করার জন্য প্রতিটি রাষ্ট্রে আইনসভা তৈরি হয়েছে। এই আইনসভা একটি বা দুটি কক্ষ নিয়ে গঠিত হতে পারে। একটি কক্ষ থাকলে তাকে বলা হয় এক কক্ষ বিশিষ্ট আইনসভা। দুটি কক্ষ থাকলে তাকে বলা হয় দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা। গণপ্রজাতন্ত্রী চীন, গ্রিস, তুরস্ক প্রভৃতি দেশের আইনসভা এক কক্ষ বিশিষ্ট। তারপরে দেখো আবেসিয়ে, ল্যাস্কি প্রভৃতি চিন্তাবিদগণ এক কক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে যুক্তি দিয়েছেন। তাদের যুক্তিগুলো কি আছে দেখো। এক কক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে যুক্তি প্রথমত কি বলা হচ্ছে, এক কক্ষ বিশিষ্ট আইনসভায় প্রায় সকল সদস্যই জনগণ কর্তৃক নির্বাচিত প্রতিনিধি হওয়ায় এখানে গণতান্ত্রিক আদর্শ বজায় থাকে। এইরূপ আইনসভায় ব্যক্তিগত ও শ্রেণীগত স্বার্থের থেকে জনস্বার্থকে বেশি গুরুত্ব দেওয়া হয়। ব্যক্তিগত ও শ্রেণীগত স্বার্থের থেকে জনস্বার্থকে বেশি গুরুত্ব দেওয়া হয়। পরে দ্বিতীয়ত কি বলা হচ্ছে, একটি কক্ষ থাকলে সব দায়ভার তাকে নিতে হবে।
ফলে দায়িত্ব এড়িয়ে যেতে পারবে না, অন্যকে দোষ দিতে পারবে না। কিন্তু দুটি কক্ষ থাকলে একে অপরকে দোষারোপ করার চেষ্টা করবে। দুটি কক্ষ থাকলে কি একে অপরকে দোষারোপ করার চেষ্টা করবে। তারপরে কি তৃতীয় পয়েন্টে বলা হচ্ছে দেখো, বর্তমানে কল্যাণকর রাষ্ট্রে আইনসভাকে অনেক আইন তৈরি করতে হয়। এক কক্ষ থাকলে বিল পাসে বিলম্ব ঘটে না। বিশেষ করে আইনসভার অধিবেশন অল্প কয়েকদিনের জন্য বসে, তার মধ্যে অনেক বিল পাস করতে হয়। দ্বিকক্ষ থাকলে অকারণে বিলম্ব ঘটে। তারপরে চতুর্থ পয়েন্ট, একটি কক্ষ থাকলে সদস্যদের বেতন ও ভাতা দিতে কম টাকা লাগে, কিন্তু দ্বিতীয় কক্ষ থাকলে অহেতুক অর্থের অপচয় হয়। বিশেষ করে অনুন্নত দেশে সেদিক থেকে একটি কক্ষ থাকাই কাম্য। বিপক্ষে যুক্তি, এখানে কি বলা হচ্ছে দেখো, লর্ড ব্রাইস মিল, হেনরি মেইন প্রভৃতি রাষ্ট্রবিজ্ঞানীগণ, এখানে প্রভৃতি রাষ্ট্রবিজ্ঞানীগণ হবে, এক কক্ষ বিশিষ্ট আইনসভার বিপক্ষে মতামত প্রকাশ করেছে। এক কক্ষ বিশিষ্ট আইনসভার বিপক্ষে মতামত প্রকাশ করেছে। প্রথমত কি বলা হচ্ছে, একটি কক্ষ থাকলে স্বেচ্ছাচারী হতে পারে, কারণ তাকে বাধা দেওয়ার কেউ থাকে না। দ্বিতীয় কক্ষ থাকলে তাকে বাধা দিতে পারে। তারপরে দেখো দ্বিতীয়ত কি বলা হচ্ছে, একটি কক্ষ থাকলে বিলের মধ্যে কোনো ভুল থাকলে তাহলে তা ধরিয়ে দেবার কেউ থাকে না। দ্বিতীয় কক্ষ থাকলে ভুল ধরিয়ে দিতে পারে, ফলে অবিবেচনাপ্রসূত আইন তৈরির সম্ভাবনা থাকে না। পরে তৃতীয় পয়েন্ট দেখো, তৃতীয় পয়েন্টে কি বলা হচ্ছে, সাধারণত জ্ঞানী ও গুণী ব্যক্তিরা নির্বাচনে দাঁড়াতে চায় না, অথচ তারা আইনসভায় এসে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন। কিন্তু একটি কক্ষ থাকলে সেখানে নির্বাচনের মাধ্যমে আসতে হয় বলে এই সব জ্ঞানী ব্যক্তিরা দূরে সরে যাবেন, এটি কাম্য নয়। চতুর্থ কি বলা হচ্ছে দেখো, যখন কোনো বিল নিয়ে আইনসভায় আলোচিত হয় তখন সেই বিল সম্পর্কে জনগণের মতামত প্রকাশের সুযোগ থাকা উচিত। একটি কক্ষ থাকলে দ্রুত বিল পাস হয় বলে সেখানে জনমতের প্রতিফলন ঘটার সুযোগ থাকে না। মূল্যায়নে কি বলা হচ্ছে দেখো, এক কক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে কিছু যুক্তি থাকলেও একথা অনস্বীকার্য, বর্তমানে কল্যাণকর রাষ্ট্রের পরিপ্রেক্ষিতে আইনসভার কার্য বৃদ্ধি পাওয়ায় দুটি কক্ষের প্রয়োজনীয়তা আছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থায় অঙ্গরাজ্যের স্বার্থ রক্ষার জন্য উচ্চকক্ষের প্রয়োজন। তাই পৃথিবীর অধিকাংশ দেশের আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট করা হয়েছে। এই ছিল আজকের ক্লাস। কোনো সমস্যা থাকলে অবশ্যই তোমরা জানাবে।